এখন আমাদের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমি ফ্লেক্সিসেল অ্যাপস ব্যবহার করতেছি আমার পড়াশোনার কাজের জন্য। এই অ্যাপসটা আমার কাছে খুব ভালো লেগেছে। প্রথমত বিসিএস প্রিপারেশন নেওয়ার জন্য লক্ষ্য স্থির করতে হবে, নিজেকে স্থির করতে হবে, চঞ্চল হওয়া যাবে না। কি করব না করব, এটা করব ওটা করব, এত কিছু ভাবনা চিন্তা করা যাবে না। প্রথম কথা, ধীরে সুস্থে ঠান্ডা মাথায় এগিয়ে যেতে হবে নীরবে। তো আমিও সেই লক্ষ্যেই, সেইভাবেই, সেই উদ্দেশ্যেই একটা একটা করে আমাদের লক্ষ্যকে পূরণ করব। বিসিএস আমার টার্গেট, বাট তার আগে আমাকে আরো ছোট ছোট টার্গেট ধরে ধরে এগোতে হবে। সেক্ষেত্রে আমার প্রথম টার্গেট, ছোট ছোট টার্গেট, তার মধ্যে প্রথম টার্গেট হচ্ছে ফ্লেক্সিসেল। এখানে আমি কিছু কালেকশন করেছি দীর্ঘদিন ধরে, অনেক দিন ধরেই আমি প্রচেষ্টার মাধ্যমে আমি এই কালেকশনগুলো করেছি। এখানে টোটালি অনেক কালেকশন রয়েছে। আমি বাস্তব বই সংগ্রহ করেছি, কিনেছি। আরও কিছু কেনা লাগলে কিনতে পারতাম বা কিনতাম। কিন্তু সেগুলো পড়ে পড়ে আমার আমার অতটা পড়তে অতটা স্বাচ্ছন্দ্য বোধ হতো না। কারণ সেখানে আমি আমার রিভিশনটা দিতে গেলে প্রচুর পরিশ্রম করতে হতো। অর্থাৎ হ্যাঁ, আমি পরিশ্রমটা করেছি, প্রথমে করেছি, যাতে পরবর্তীতে আমার এই পরিশ্রমটা একটু কম হয় প্লাস ইফেক্টিভ হয়। ওকে, তো সেক্ষেত্রে আমার ছোট ছোট লক্ষ্যগুলোর প্রথম ধাপটা কি? আমরা একসাথে সব ধাপ জানবো না, তাতে আমরা করব। তাই প্রথম ধাপ হচ্ছে ফ্লেক্সিসেল যা আছে তা ক্লিয়ার করে ফেলবো। কারণ এখানে যথেষ্ট কিছু রেখেছি, এখানে আমরা অনেক কিছুই পাবো। ক্লিয়ার করার পরবর্তীতে গিয়ে সেটাকে আমরা গুছিয়ে নেব। অর্থাৎ প্রথমে গুছাবো, তারপরে সেখান থেকে ধরে ধরে এগোবো। তার থেকে আমি মনে করি সব কিছু জেনে নেই, যা বুঝে নেই, তারপর সেই জানা জিনিস বোঝা জিনিসগুলোই যখন আমি ক্লাসিফিকেশন করব, তখন কিন্তু বুঝবো যে ও আচ্ছা, এটা ছিল সেই আইটেমটা, ওটা ছিল ওই আইটেমটা। এভাবে আমি করে নেব। আর প্রথমে সূচিপত্র ধারণা এগুলো দিতে গেলে একটা বিষয়টা আমার কাছে লাগতেছে বোধ হয়। কারণ আমি ব্যক্তিগত দিক থেকে পড়াতে গিয়ে বুঝেছি যে পরিচয় দিয়ে তারপরে সেটাকে বোঝানোর থেকে আগে বুঝিয়ে ফেলে তারপরে সেটার পরিচয় দিয়ে দিলে ব্যাপারটা বুঝতে পারে। যাই হোক, দেখি। আমার প্রথমে যেটা রয়েছে বিসিএস কালেকশনের ভিতরে না গিয়ে, এখানে আমরা কয়টা বই দেখতে পাচ্ছি? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, 11টার মতো বই রেখেছি। প্রথম কথা হচ্ছে আমাদের গণিত এবং ইংলিশটা আমাদের পড়তে হবে। আমি প্রতিদিন গণিত এবং ইংলিশটা ধরে ধরে শেষ করে ফেলবো। আমার কথা হচ্ছে একটা আমি আর কিছু পারি আর আমি না পারি, ওটা কোনো বিষয় না। আমি পরীক্ষার সময় কিছু পারি, কিছু না পারি উত্তর দিতে, সেটা কোনো বিষয় না। আমি আগে জেনে নেই জিনিসগুলো কি, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট, কোনটা বেশি ইম্পর্টেন্ট, এগুলো আমি আগে জানতে চাচ্ছি না। আমি আগে সবগুলোই জেনে নেব, বুঝে নেব। একেবারে 100% বুঝবো না, কিন্তু সবগুলোই জেনে নেব, বুঝে নেব। তার পরবর্তীতে সেকেন্ড টার্ম আমি যখন পড়বো, তখন আর আমার এই ফ্লেক্সিসেলের এই বিষয়গুলো না দিয়ে আমি যেখান থেকে হয় সেখান থেকেই বারবার প্র্যাকটিস করতে থাকবো। 3 লক্ষ প্রশ্ন আছে দুটি, একটা আছে ইউজেএস, একটা আছে লাইভ এমসিকিউ, সাথে আর একটা রয়েছে বিশেষ প্রস্তুতি, ওটাও ভালো। হ্যাঁ, আবার রয়েছে কি বলে এটা, হ্যালো বিসিএস যেটা, ওটাও রয়েছে। আমরা লাগলে সবগুলো তখন ঘুরবো, ঘুরে ঘুরে ধরে ধরে শেষ করব। ঠিক আছে, তো সেটা আমাদের এই একই সময় করতে হবে, হাতে বেশি সময় নেই। কারণ 1 বছর, 47তম বিসিএস হচ্ছে আমাদের টার্গেট। এই 1 বছরের মধ্যে আমাদের এতগুলো কাজ করতে হবে। কি কি কাজ? প্রথমে হচ্ছে ফ্লেক্সিসেলে যা আছে সেগুলো শেষ করা। তারপরে আমাদের এর মাঝখানে প্রিয় শিক্ষালয়ে কিছু আইটেম ছিল, ওগুলো শেষ করে নিলে ভালো হতো। বাট ওটুকু শেষ করলে যেহেতু হবে না, তাই আমি আর ওদিকে যাচ্ছি না। দেখা যাচ্ছে আমি যদি এই ফ্লেক্সিসেলটা কমপ্লিট করি, তাহলে প্রিয় শিক্ষালয় অ্যাপসের মধ্যে আমি যে নোটসগুলো পেতাম, সেই নোটসগুলো কিন্তু আমার অলরেডি জানা হয়ে যাবে। তো আমি শুধু সেই নোটসগুলো জানার জন্য যে সময়টা আমি ব্যয় করব, সেই ক্ষেত্রে আমি যদি এদিকে দেই, পরবর্তীতে ওই জানা বিষয়গুলো মনে হবে আমি বেশি কিছু জানি। তার থেকে এটাই ঠিক আছে। এভাবে আমরা ধারাবাহিকভাবে
একটা একটা করে, অর্থাৎ এই বই প্লেজিসেলের যে কয়টা বই আমি রেখেছি এগুলো শেষ করার পরে কি বলে ওটা, প্রিয় শিক্ষালয় অ্যাপস চলে যাব, সেখান থেকে শেষ করে আমি চলে যাব হচ্ছে ওই যেগুলো একটা দুটো করে একটা একটা করে শেষ করব। ঠিক আছে, তাহলে যেটা সহজে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটা আমি আগে আগে শেষ করে ফেলবো, আর যেটা সময় লাগবে বেশি সেটা ধরে ধরে চলতে থাকবো, অর্থাৎ সেটা ধরে আগাতে থাকবো। পরবর্তীতে যা শেষ করেছিলাম সেসব খালি রিভিশন দেব, তার রিভিশনের জন্য তো আমি সুব্যবস্থা করে রাখতেছি। আর অন্যদের থেকে দেখার যে বিষয়টা সেটা আমি দেখব যখন আমার ভালো লাগবে না, পড়তে ইচ্ছা করবে না, রেকর্ডিং করতে পারবো না, বা মোবাইলে আমার চার্জ নেই, নিজে রেকর্ডিং করতে পারছি না বা আপলোড করতে পারছি না, এরকম পরিস্থিতিতে আমি অন্যদের থেকে বাড়তি নলেজ নিব ভিডিও লেকচার দেখে দেখে। অর্থাৎ ভিডিও লেকচার দেখে দেখে শিখবো না, ওটা হচ্ছে আমার বাড়তি একটা শেখার একটা টেকনিক, যে ওখান থেকে আমি দেখি কিছু ধারণা বুঝতে পারি কিনা, নিজে নিজেই শিখবো বাট ওখান থেকে আমি এক্সট্রা ধারণা নিব। ওটা দেখে আমি পূর্ণাঙ্গ ধারণা নিব এমনটা না, ওটা থেকে আমি এক্সট্রা ধারণা নিব। তো যাই হোক, এখন যে বিষয়টা, আমরা সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করব? গণিত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইংলিশ তার পাশাপাশি, এবং রয়েছে বাংলার সীমাবদ্ধতার কারণে সেটা আমরা শেষ করে ফেলবো, যেহেতু বাংলাটা মানে অতটা আনলিমিটেড না, কিছুটা লিমিটেড। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের প্রথম সপ্তাহে ওই যে ওই টার্গেটটা আমাদের আবার একটু ফলো করতে হবে। আমরা এর পাশাপাশি বিসিএস প্রস্তুতি যে একটা সিলেবাস রুটিন দিয়েছে, ওই রুটিনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর হচ্ছে লাইভ এমসিকিউ রুটিনটা দেখেছি, ওটা 3 দিন করে দিয়েছে, অর্থাৎ 3 দিন এই এক সাবজেক্ট, পরে 3 দিন আবার আর এক সাবজেক্ট, এভাবে দিয়েছে। তাতেও হয় ভালো, সেভাবে আমাদের সব সাবজেক্ট মোটামুটি একটু দ্রুত রিপিট হয়, তাতে আমাদের কিন্তু মনে রাখতে সুবিধা হবে বেশি। আর এটা বিশেষ প্রস্তুতিতে একটু গ্যাপ পড়ে যায় বেশি, এক সপ্তাহটা প্রথম সপ্তাহে বাংলা পড়লে সেটা পড়তে পড়তে 3-4 সপ্তাহ 1 মাস পরে গিয়ে আবার ধরতে হবে। তো সেক্ষেত্রে ওটাও একটা ব্যাপার। যাই হোক, আমরা দেখি, আপাতত আমার কাছে যেহেতু বিশেষ প্রস্তুতিটা আছে, বিশেষ প্রস্তুতিটা ফ্রি সাবস্ক্রিপশনে করে ফেলি, আর লাইভ এমসিকিউটা যখন সাবস্ক্রিপশন যদি কিনে নিই তখন আমরা ওটা ধরে পাক্কা করে ফেলবো। তো প্রথমেই আমি বাংলাটাই শুরু করি, যেহেতু আমাদের আহ, কি বলে, বাংলাটা লাগবে। বিশেষ প্রস্তুতি 6 মাসের যে পরিকল্পনা, আমি ওই 6 মাসের মধ্যে শেষ করার চেষ্টা করব। তো প্রথমে যেটা রয়েছে আমাদের বাংলাটার যে বিষয়, বাংলার মধ্যে আমাদের প্রাচীন যুগ সম্পর্কে জানতে বলেছে এবং মধ্যযুগ। আমি আজকে হচ্ছে মঙ্গলবার, সম্ভবত হ্যাঁ আজকে হচ্ছে মঙ্গলবার, আমাদের সিলেবাস শুরু করার কথা হচ্ছে বৃহস্পতিবার রবিবার থেকে। অর্থাৎ আমরা বিসিএস প্রস্তুতির এই স্ট্র্যাটেজি বা প্ল্যানটা আমরা ফলো করে করে আমি আমার সব সাবজেক্টই আগাবো আমার মতো করে। তো সেটা কি করব, আহ, রবিবার, রবি থেকে মানে রবি থেকে বৃহস্পতি, অর্থাৎ রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই 5টা দিন হচ্ছে আমি পড়াশোনা করব, এবং একটা টপিকস ধরে ধরে, মানে টপিকস বলতে একটা সাবজেক্ট এবং তার টপিকস ধরে পড়ব। এই 5 দিন পড়া শেষ হলে বৃহস্পতিবার শেষ হওয়ার পরে যে শুক্রবার টাইমটা থাকবে, ওই শুক্রবার দিনে ওই টপিক্সটার, অর্থাৎ বাংলারই যে টপিক্স 5টা দিন ধরে আমি যা পড়বো তা শুক্রবার দিন আমি রিভিশন দেবো। অর্থাৎ 5 দিনের যত ভিডিও আমি রেকর্ড করব সবগুলো আমি শুক্রবার দিন শুনবো, এর মাঝখানে আর অতটা না শুনলেও হবে, একটু পরীক্ষা টরীক্ষা যদি দেই কিছু দিলাম। তাহলে এভাবে আমি বিষয়টা এগোবো। আর যে বিষয়টা, শনিবার দিন, শনিবার দিন শুধু পরীক্ষা আর পরীক্ষা দিব, পরীক্ষা আর পরীক্ষা দিব। অর্থাৎ প্রথম দিনের পরীক্ষাটা দেব, দ্বিতীয় দিনের পরীক্ষাটা দেব, মানে টপিক্সের যে কটা রয়েছে এগুলোর মধ্যে পরীক্ষা দেব। শনিবার দিন শুধু পরীক্ষায় দিয়ে যাব, মনের যত পরীক্ষা দেওয়ার দিতে মনে চায়, যেখানে যেখানে আমার পরীক্ষা দিতে মনে চায় সেখানে সেখানে আমি পরীক্ষা দেব। তো এখন পরীক্ষা দিতে গেলে আমার তো অত পরীক্ষা দেওয়ার তো জায়গা নাই, কোথায় যায় পরীক্ষাটা দিব? সেই প্রয়োজনে যদি আমার কোথাও জায়গায় ভর্তি হতে হয় আমি ভর্তি হয়ে থাকবো, সেটা আমি রাখতে পারি বিশেষ প্রস্তুতি অ্যাপসটাই। সেখানে আমি আনলিমিটেড পরীক্ষা দিতে পারবো, আবার ওটা 2 বছর মেয়াদি আছে। ঠিক আছে, 2 বছর মেয়াদের আমি প্রথম বছর ওটা করার পরে আমি কিন্তু পরবর্তী আবার আরেকটা বছর সুযোগটা পাচ্ছি। তখন যদি দেখি আহ, কোনো ঘাটতি আমার পড়ে গেছে, কোনো ঘাটতি আমার রয়ে গেছে, আমি 1 বছর এটা থেকে করার পরেও
আমার হলো না, তখন আমি ওই যে যার একটা রয়েছে কি অ্যাপস লাইভ এমসিকিউ, তখন আমি লাইভ এমসিকিউটার নিয়ে নিলাম, সেটা 1 বছর অর্থাৎ 47তম না 48তমটাতে নিলাম। তখন আমি কি করলাম, ওইটা থেকে বিষয়টা দেখব। তখন আমার এই বিসিএস প্রস্তুতির কিন্তু 1 বছরের প্লাস আর 1 বছর থাকবে সাবস্ক্রিপশন, তখন ওইটাও থাকবে। তখন আমার ধারণাটা কিন্তু কিছুটা হবে, সেই সময় কিন্তু আমার পরিপূর্ণ ধারণাটারও বেশি বিল্ড আপ হবে। হ্যাঁ, এটা এখন হতে পারে লাইভ এমসিকিউ নিলে আমার আর এইরকম প্রবলেম হতো না, প্রথমবারে আমি 100তে 100 হয়ে যেতাম। ঠিক আছে, হই, আমার অত তাড়াহুড়োর কিছু নেই। নিজেকে আগে নিজের মতো করে চেষ্টা করি, তারপরে তো দেখবো। এটা হচ্ছে আমার ব্যাপার, এটা যার যার ব্যাপার থাকে সেরকম। তো দেখা যাক। মানে আমি এমন ভাবে নিজেকে গড়ে রাখি যাতে আমি লাইভ এমসিকিউতে পারি, লাইভ এমসিকিউতে পারার পরে আমি যেন ওটিতেও পারি। লাইভ এমসিকিউ থেকে শিখলাম, শেখার পরে সেখান থেকে যাক আমি দেখি কি হয়। এখন যে বিষয়টা বাংলার প্রাচীন যুগ সম্পর্কে জানবো, তো আমার কাছে যে বাংলার বিষয়টা রয়েছে অগ্রদূত বাংলা, এখান থেকে আমি পড়বো। অগ্রদূত বাংলা বইটা আমি একেবারেই সম্পূর্ণ শেষ করে ফেলবো, যেখানে যা যা আছে এই 7 দিনেরটা অন্তত পক্ষে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আমি মঙ্গলবার পর্যন্ত চলে আসবো। আহ প্রথমে রয়েছে কি প্রাচীন যুগ। আমরা কি বলে অগ্রদূত বাংলার থেকে ডাইরেক্ট সরাসরি প্রাচীন যুগে চলে যাব। এর মাঝখানে আরো অনেক কিছু আমাদের রয়েছে। কি কি বিষয় রয়েছে আমাদের, দেখো সূচিপত্রের মধ্যে রয়েছে বাংলা জাতি, তারপরে বাংলা ভাষার উদ্ভব এবং বিকাশ, বাংলা লিপি, বাংলা সাহিত্যের ইতিহাস ও যুগ বিভাগ। তো এইগুলো আর আমরা এখন আর পড়বো না, আমাদের সময় বাঁচাতে হবে, আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এবং যত ইফেক্টিভ ভাবে, মানে ফলপ্রসূ হয় আমরা করব। তো এখন এখান থেকে তেমন প্রশ্ন আসে না, দিয়েছে আমরা এটা লাগলে শেষ হওয়ার পরে করে নিব বা ভিডিও করে দিব। তো এখন কথা হচ্ছে আমাদের প্রাচীন যুগ থেকে পড়ার কথা প্রথম দিন রবিবার। সেক্ষেত্রে আমাদের প্রাচীন যুগ শুধুমাত্র 16 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, শেষ যেখানে গিয়ে হবে আমরা সেটাই আগে শেষ করব। ওটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। আর প্রথম ধাপ শেষ হওয়ার পরেই আমরা আমাদের আহ, ভিডিওটা অফ করব। আবার দ্বিতীয় ধাপ শেষ হওয়ার পরে তখন আমরা আমাদের ভিডিওটা অফ করব। তৃতীয় ধাপ শেষ হওয়ার পরে আমরা তৃতীয় ধাপের ভিডিওটা অফ করব। এভাবে আমরা আমাদের ধাপে ধাপে ভিডিওগুলো অফ করব। আর হচ্ছে যত ঘন্টা যত সময় হবে ততগুলো টাইম আমরা দেখবো, বা ভিডিওটা আমি পার্ট করতে পারি যদি খাওয়া দাওয়া বা অন্য কাজে যেতে হয়, আমাকে সকালে পড়তে হয় বিকালে পড়তে হয়, তবে আমি সেটা পার্ট বাই পার্ট করব। ঠিক আছে, ওকে। তাহলে এখন হচ্ছে আমাদের চর্যাপদ সম্পর্কে জানার বিষয়। মাঝখানে আমরা বাংলা সাহিত্যের যে বানবন্টন বিশেষ প্রিলিমিনারি সিলেবাস পরীক্ষার, এটা আমরা সবাই জানি প্রাচীন এবং মধ্যযুগ থেকে 5 মার্কের এবং আধুনিক যুগ থেকে 15 মার্কের। ওকে, প্রাচীন যুগে আমরা চলে এসেছি। চর্যাপদ ইন্টারেক্টিভ একটি ভিডিও লেসন নিয়ে আমরা শুরু করব। প্রথমে যে বিষয়টা আমরা দেখব, আগে আমরা এই অংশটা একটু জেনে নিই যাতে আমাদের পাই টু পাই ধরে ধরে পড়বো। আচ্ছা, প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে কি আমাদের চর্যাপদ। আচ্ছা, একটি ভাষা এবং বিষয়বস্তু দুর্বোধ্য এবং এর কবিরা ছিল বৌদ্ধ সাধক। তাহলে চর্যাপদের কবিরা কি ছিল? বৌদ্ধ সাধক ছিল। এতে বিধৃত হচ্ছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। এ সময় সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গোষ্ঠীকেন্দ্রিকতা এবং ধর্মনিরপেক্ষ নির্ভরতা। ধর্মের বিষয়টি সমাজবিজ্ঞানের সমাজ জীবনের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রিত করছে, তাই সাহিত্যের ধর্মের কথা বড় করে দেখা হয়েছে এখানে। আচ্ছা, তাহলে আমাদের যে বিষয়টা ছিল, তাই সাহিত্যের ধর্মের কথা বড় হয়ে দেখা দিয়েছে। প্রাচীন যুগের কোন সময়কালকে ধরা হতো, মানে প্রাচীন যুগ নিয়ে তিনজন আহ, যে বাংলাবিদ তারা হচ্ছে মতবাদ দিতেন। যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর সুকুমার সেনের মতে। সর্বপ্রথম প্রাচীন যুগের সময় নিয়ে মতামত দেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যেটা ছিল 650 থেকে 1200 পর্যন্ত, এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় তারপরে দেন 950 থেকে 1200 পর্যন্ত। কিন্তু ডক্টর সুকুমার সেন উনি পুরো ব্যতিক্রম ছিলেন। তিনি হচ্ছে 900 থেকে 1350 খ্রিস্টাব্দ বললেন। আচ্ছা,
বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদের আরও রয়েছে কিছু নাম। তার মধ্যে রয়েছে চর্যাগীতি, চর্যাগীতিকোষ এবং চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাপদে কি এবং কারা এগুলো রচনা করেছেন? এ, চর্যাপদ গানের সংকলন। চর্যাপদ কি যদি বলা হয় তাহলে বিষয়টা হচ্ছে কি, চর্যাপদ হচ্ছে গানের সংকলন বা সাধন সঙ্গীত, যেটা হচ্ছে কি বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। যা কি করে, যে এটা কারা রচনা করে? বৌদ্ধ সহজিয়াগণ রচনা করে চর্যাপদ। এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। এতে কি বিধৃত হয়েছে? বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা কিন্তু এখানে বিধৃত হয়েছে। আচ্ছা, চর্যাচর্য বিনিশ্চয় এ গানের সংকলন বা সাধন সঙ্গীতের সাহায্যে কোনটি চর্য? এই যে চর্য কথাটির অর্থ কি? চর্য কথাটির অর্থ হচ্ছে আমাদের কি, আচরণীয়। আচ্ছা, আর কোনটি অআচরণীয়? মানে অচর্য মানে হচ্ছে কি, অআচরণীয়। তা বিনিশ্চয়, বিনিশ্চয় মানে হচ্ছে কি, তাহলে বিনিশ্চয় মানে হচ্ছে নির্ণয় করা যেতে পারে। চর্যাপদ পাওয়া যায় কোথায়? চর্যাপদ তো পাওয়া যায় মূলত হচ্ছে আমাদের নেপালে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? নেপালে। ইতিহাসের থেকে প্রাপ্ত তথ্য মতে সেন রাজারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। তাহলে সেন রাজার কথা উঠে আসছে, কিন্তু চর্যাপদের রচয়িতারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। তো সেক্ষেত্রে ইতিহাসে কি সেন রাজারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু চর্যাপদে কি হয়েছে? চর্যাপদের রচয়িতারা কি এবার? চর্যাপদের রচয়িতা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। ওকে। তাই ধর্ম সংকীর্তনায় মানে তাই ধর্মীয় সংকীর্ণতায় নিমজ্জিত সেন সময়কালে কতিপয় হিন্দু ব্রাহ্মণ বৌদ্ধদের উপর নিপীড়ন চালায়। আচ্ছা, তো পরবর্তীতে 2004 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, এই দেখো সালটা কত, 1204 সাল। তাহলে এই 1204 সালের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলার আগমন ঘটলে মুসলিম তুর্কির কি আক্রমণে, অর্থাৎ বাংলায় আগমন ঘটে তার। 1204 সালের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আগমন ঘটে। তার পরবর্তীতে কি হয়ে যায়? মুসলিম তুর্কি আক্রমণের ভয়ে বৌদ্ধ পণ্ডিতগণ প্রাণের ভয়ে পুঁথিপত্র নিয়ে নেপালে যায়, ভুটানে যায় এবং তিব্বতে পালিয়ে যায়। এ কারণেই চর্যাপদ কোথায় পাওয়া গেছে? তিব্বতে পাওয়া গেছে, ওই পালিয়ে যাওয়ার কারণে। চর্যাপদের আবিষ্কার বা ইতিহাস সম্পর্কে কি জানি আমরা? এখানে দেখো আমাদের বইটাতে যেভাবে উপস্থাপন করেছে এই বিষয়টা নিয়েই কিন্তু অন্যান্য বিষয় ভিডিও ক্লাস, যেটা P2 এ আমি ক্লাসটা করেছি, সেখানে কিন্তু চমৎকারভাবে উপস্থাপন করেছে। এগুলো পড়ে আমরা যা শিখতে পারছি এখানে আমরা সেগুলো শুনেও কিন্তু ভালোই শিখতে পারতাম। তবুও পড়ে যাই, তারপরে আমরা ওইখান থেকে ভিডিওতে দিয়ে দেখি যে সে বিষয়টা আমাদের কিভাবে উপস্থাপন করেছে। তাহলে 1882 সালের বিধিদার্থ পত্রিকার সম্পাদক অর্থাৎ রাজেন্দ্রলাল মিত্র, এই যে যে একটা বিষয় 1882 সালের কথা বলেছে, 1882 সালে কি ঘটে? বিধিধাত্র পত্রিকার সম্পাদক, যার নাম হচ্ছে রাজেন্দ্র লাল মিত্র, উনার একটা গ্রন্থ ছিল, সেই গ্রন্থটার নাম হচ্ছে কি, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। সেই গ্রন্থে নেপাল হতে প্রাপ্ত যে সংস্কৃত ভাষায় রচিত বিভিন্ন বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন। অর্থাৎ এই রাজেন্দ্রলাল দত্ত মিত্র, উনি হচ্ছে একটা লিস্ট করে এই সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপালে, যে তার কাছে কি কি মানে নেপালে কি কি ধরনের গ্রন্থ রয়েছে তার একটা লিস্ট করে, তালিকা করে। রাজেন্দ্রলালের মৃত্যুর পর ওই যে তৎকালীন ব্রিটিশ সরকার বাংলা, বিহার এবং আসাম অঞ্চলের পুঁথি সংগ্রহের দায়িত্ব দেন কে? অর্থাৎ ব্রিটিশ সরকার দায়িত্ব দেন কিসের কিসের পুঁথি সংগ্রহ করতে? বাংলার, বিহার এবং আসাম অঞ্চলের। কাকে দায়িত্ব দেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান মহামহোপাধ্যায় হরিপ্রসাদ শাস্ত্রীকে। অর্থাৎ দেয় হচ্ছে কি, মহামহোপাধ্যায় হরিপ্রসাদ শাস্ত্রীর উপরে দায়িত্বটা দেয়। তিনি তৃতীয়বারের মতো, অর্থাৎ তিনি প্রথমবার গমন করেছিলেন বা গিয়েছিলেন 1997 সালে এবং দ্বিতীয়বার গেছেন 98 সালে। সেটা হচ্ছে সরি, 1997 না, 1897 সালে যান এবং দ্বিতীয়বার যান হচ্ছে 1898 সালে। এই যে যাতায়াত করত, এই যে প্রচেষ্টায় 1907 সালে
নেপালের রাজ দরবারের গ্রন্থাগার, যার নাম হচ্ছে কি রয়্যাল লাইব্রেরি। সেখান থেকে কি করেন সন্ধান পায় পুঁথির চর্যাচর্য বিনিশ্চয়। সাথে কিন্তু আরো কয়েকটা পুঁথি পায়, যার নাম ছিল ডাকার্ণব এবং সরহপাদের দোহা, কৃষ্ণপদের দোহা, কোনো কোনো জায়গায় কাহ্নপাদের দোহাও বলে। তাহলে এই যে যে তিনটা ডাকার্ণব, সরহপাদের দোহা এবং কৃষ্ণপাদের দোহা, এই দোহা জিনিসটা কি? এটা মানে ২ লাইন বিশিষ্ট একটি বিষয়, সেটা হচ্ছে দোহা। আর এই ৩টি বিষয় কিন্তু ডাকার্ণব, সরহপাত, কৃষ্ণপাত, এগুলো কিন্তু বাংলা ভাষায় না। অর্থাৎ চর্যাচর্য বিনিশ্চয় এটাই কেবলমাত্র বাংলা ভাষায় পাওয়া যায়। এর মধ্যে চর্যাপদ বাংলা ভাষায় এবং বাকি ৩টি অপভ্রংশ ভাষায় রচিত। এখন এটা যেভাবে মনে রাখতে চায়, কেউ গল্প আকারে শুনে, কেউ দেখে পড়ে বুঝে। আচ্ছা, ২০১৫ সালের হরপ্রসাদ শাস্ত্রী এশিয়াটিক সোসাইটি থেকে, এই যে দেখো এশিয়াটিক সোসাইটি, এখান থেকে কে করে? হরপ্রসাদ শাস্ত্রী। কত সালে করে? ১৯১৫ সালে। তাহলে এখানে কি বোঝার বিষয় যে ১৯১৫ সালে হরপ্রসাদ শাস্ত্রী এশিয়াটিক সোসাইটি থেকে নেপাল থেকে প্রাপ্ত তালপাতার পুঁথির একটি তালিকা, a catalog of palm leaf and selected paper MSS belonging to the Durbar Library, নেপাল নামে প্রকাশ করেন। পরবর্তীতে এটি তার সম্পাদনায় ১৯১৬ খ্রিস্টাব্দে কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। এইখানে আমরা যে অংশটা পড়লাম, এখানে পড়ে অর্থাৎ আমি এখন এই যে পড়ার পরে এখন আমি যে ব্রিফিং করতেছি, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে আমার যে উদ্দেশ্যটা বলতেছি, এইভাবেই করব নিজে প্রথমে, দ্বিতীয়বার আবার সেটাকে ব্যাখ্যা করব। এখানে যে বিষয়টা, ১৯১৫ সালে একটা ঘটনা ঘটে। কি ঘটে? হরপ্রসাদ শাস্ত্রী এশিয়াটিক সোসাইটি থেকে একটা পুঁথি পায়। সেই পুঁথিটাতে কিছু তালিকা প্রকাশ করে, মানে পুঁথিটা ছিল, পরবর্তীতে সেটা কি করে সম্পাদনা করে ১৯১৬ সালে, যেটাকে আমরা প্রকাশকাল বলে থাকি। এই সালটার বাংলা হচ্ছে ১৩২৩ বঙ্গাব্দ। কলকাতায় বঙ্গীয় সাহিত্য, মানে এইটা কিভাবে প্রকাশ করে? বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশ করা হয় একটা গ্রন্থের নামে। গ্রন্থটার নাম ছিল হাজার বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে। এখানে কিছু প্রশ্ন, যেমন চর্যাপদ আবিষ্কৃত হয় কবে? যদি বলা হয় চর্যাপদ আবিষ্কৃত হয় কবে, তাহলে সেটা হচ্ছে ১৯০৭ সালে। এবং যদি বলা হয় কোথা থেকে, তাহলে বলা হবে নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদের আবিষ্কার করা হয়। তাই লাইব্রেরিটার নাম কি? রয়্যাল লাইব্রেরি। ওকে। চর্যাপদ কে আবিষ্কার করেন? প্রশ্নটা যদি এমন হয়, তবে যে আবিষ্কার করেন তার উপাধি কি? মহামহোপাধ্যায়। তার নাম কি? তার নাম হরপ্রসাদ শাস্ত্রী। এবং উনি জন্মগ্রহণ করেন ১৮৫৩ সালে, আর ওনার মৃত্যু করেন ১৯৩১ সালে, ওনার মারা যান। পরবর্তীতে চর্যাপদ কবে, কোথায় এবং কিভাবে প্রকাশিত হয় যদি বলা হয়, চর্যাপদের নামের সাথে জড়িত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর নাম। তিনি ২টা ঘটনা ঘটিয়েছেন, একটা হচ্ছে ১৯১৬ সালে, আর একটা হচ্ছে ১৯০৭ সালে। ৭ সালে উনি কি করে? আবিষ্কার করে। ১৬ সালে উনি প্রকাশ করে। তো প্রকাশ করে কিসে? কোথায় প্রকাশ করে? প্রকাশ করে উনি বাংলা সাহিত্য পরিষদের মাধ্যমে প্রকাশ করে, যা সেখান থেকে চর্যাচর্য বিনিশ্চয়, ডাকার্ণব এবং সরহপাদের দোহা এবং কৃষ্ণপাদের দোহা সম্মিলিতভাবে, মানে এখানে যে বিষয়টা এটা মনে রাখতে হবে, গ্রন্থের সম্মিলনে একটা হাজার বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন। তো ১৯১৬ সালের বাংলা সালটা হচ্ছে ১৩২৩ সন। চর্যাপদ কবে রচিত হয় বিষয়ে ৩ জন বা ২ জন ব্যক্তি দেখা যাচ্ছে আমরা প্রধানত গুরুত্ব দিয়ে থাকি। প্রথমেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, দ্বিতীয়তে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই ২ জনের মতভেদ থাকেই, কিন্তু তৃতীয়তে ডক্টর সুকুমার সেনও মতামত দিয়েছেন। কি চর্যাপদ কবে হয়? তো প্রথমেই ৬৫০ থেকে ১২০০ পর্যন্ত বলেছেন মোহাম্মদ শহীদুল্লাহ, সেটাই ৯৫০ থেকে শুরুর কথা বলেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এবং পুরোটাই ব্যতিক্রমধর্মী মতামত দিয়েছেন ডক্টর সুকুমার সেন, যেটা হচ্ছে ৯৫০ থেকে
1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। একটা ঘটনা এর মধ্যে রয়েছে, এই বাংলা শাসন করেছিল প্রায় 400 বছর। কারা শাসন করেছিল? পাল বংশের রাজারা শাসন করেছিল। অর্থাৎ চর্যাপদের রচনার সময়কাল ছিল এই পাল রাজারা। চর্যাপদের কবি বা পদকর্তা এখানেও রয়েছে মতবাদ। একজন বলে 23 জন আর একজন বলে 24 জন। কে বলে 23 জন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি প্রথমে সবকিছু দেয়, তো 23 জন হচ্ছে প্রথমে ছিল। পরবর্তীতে আবার আরেকজন ডক্টর সুকুমার সেন, উনি বলে যে না, 24 জন ছিল। তাহলে যাই হোক, এইভাবে আমরা মনে রাখবো যে 23, 24, যদি দুটো একসাথে থাকে তাহলে আমরা উত্তরটা দেব 23। তাহলে চর্যাপদের এতটুকু অংশ আমরা কিন্তু জেনে ফেলেছি। এখন আমরা জানবো হচ্ছে কবি বা পদকর্তাদের নাম সম্পর্কে। তাহলে কবি বা পদকর্তাদের নাম কি কি, আমি একটানা নামগুলো বলে যাচ্ছি। আর্য দেবপা, কঙ্কনপা, কম্বলম্বরপা, কানহুপা, কর্কুরিপা, গুন্ডুরিপা, চাটিলপা, জয়ন্তীপা, ঢেন্ডুনপা, ডম্পিপা, তাম্বিপা, তারকপা, দারিকপা, ধর্মপা, বিরূপা, বিনাপা, ভাদেপা, ভুসুকুপা, মহিডম্পা, লারিডম্পিপা, লুইপা, সবরপা, শান্তিপা, সরহপা। এর মধ্যে লারিডম্পিপা এনার কোনো আইটেম পাওয়া যায়নি, কিন্তু ওনাকে কবি হিসেবে এখানে নামভুক্ত করা হয়েছে। লুইপা, উনি হচ্ছে আমাদের বাঙালি কবি সম্ভবত জানা যায়, যিনি হচ্ছে সবরপা ওনার শিষ্য। ঠিক আছে, ওনার থেকে উনি দীক্ষা নিয়েছেন বা শিক্ষা নিয়েছেন। শান্তিপা, সহরপা রয়েছে। এবং এর মধ্যে কানহুপা, উনি সম্ভবত সবচেয়ে বেশি পদ রচনা করেছেন। ওনার পদ সংখ্যা সম্ভবত 13টি, মানে উনি টোটালি 13টি পদ রচনা করেছেন। তারপরে রয়েছে আমাদের সম্ভবত ভুসুকুপা। ভুসুকুপা হচ্ছে উনি 8টি পদ রচনা করেছেন সম্ভবত। এর পরবর্তী তার লুইপা হচ্ছে আমাদের প্রথম কবি, মানে চর্যাপদের প্রথম কবির নাম হিসেবে বলা হয় লুইপাকে। এই বিষয়গুলো আমরা টুকটাক জানলাম। এর পরবর্তীতে আমরা জানবো চর্যাপদে কতটি পদ পাওয়া গিয়েছিল বা পাওয়া যায়নি। পদ পাওয়া গিয়েছিল, এখানে যে বিষয়টা বলছে একাধিক ব্যক্তি এক এক রকম কথা বলে। তো আমরা দেখি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুদ্ধিস্ট মেস্টিক সংসে এই কথা বলেছে কয়টি গ্রন্থ পাওয়া গিয়েছে, যায়নি। তার মধ্যে মোট কথা হচ্ছে পদ সংখ্যা, মানে কবিতে পদ ছিল টোটালি কতটি? টোটাল ছিল কিন্তু 50টি। তার মধ্যে প্রাপ্ত পদ পাওয়া যাচ্ছে হচ্ছে 46.5টি। ঠিক আছে, 46.5টি পদ পাওয়া গিয়েছে। কিন্তু সুকুমার সেন মতে বলে হচ্ছে ওনার পদ ছিল নাকি 51টি। আচ্ছা, যাই হোক, আমরা জানলাম। এখন যে পদগুলোর কথা এখানে 46.5টি, মানে পদ কিন্তু টোটাল হচ্ছে 50, কিন্তু পাওয়া গিয়েছে 46.5। এই ক্ষেত্রে আমাদের যে কয়টা পাওয়া যায়নি কোন কয়টা? পাওয়া যায়নি হচ্ছে 24, 25 এবং 48। এগুলো পাওয়া যায়নি। তাহলে তো হওয়ার কথা 47টা। তবে না, এক্ষেত্রে 23-এর অর্ধেক পাওয়া গিয়েছে। তাই জন্য কিন্তু আমাদের এখানে 46টা বা 46.5টা বলা যায়। কেন বলা যায়? কারণ বাকি অর্ধেক কিন্তু পাওয়া যায়নি সেক্ষেত্রে। যেসব পদ পাওয়া যায়নি সেগুলো কি কি ছিল? এই যে আমাদের 24, 25 এবং 48, সাথে একটা 23-এর অর্ধেক ছিল। তাহলে 23টা লিখেছিলেন কে, যেটা অর্ধেক পাওয়া গেছে? তাহলে ভুসুকুপা। তাহলে এখানে যে বিষয়টা আমরা একটু দেখলাম কবিদের নাম ভুসুকুপা। এই যে ভুসুকুপা, এখানে কিন্তু উনার যে একটা পদের সংখ্যা, উনি কি লিখেছিলেন? উনার পদ হচ্ছে কত? 23 নাম্বার পদ। কিন্তু দুর্ভাগ্যবশত 23 নাম্বার পদের কি করা গেছে? অর্ধেক পাওয়া গেছে আর অর্ধেক পাওয়া যায়নি। এই হচ্ছে আমাদের ভুসুকুপার কাহিনী। তাহলে এরপরে আমাদের 24 নাম্বার পদ কানহুপা। কানহুপার আবার 24 নাম্বার পদ পাওয়া যায়নি। আমরা এখানে কানহুপা সম্পর্কে বলেছিলাম উনি সর্বোচ্চ 13টি পদ লিখেছিলেন। তার মধ্যে একটি পদ পাওয়া যায়নি, সেটা হচ্ছে কত? 24 নাম্বার আইটেমটা পাওয়া যায়নি। এই হচ্ছে আমাদের কানহুপার কাহিনী। তারপরে বলছে তান্তিপা 48 এবং কুক্কুরিপা, মানে তান্তিপার হচ্ছে 25 এবং কুক্কুরিপার হচ্ছে 48, এগুলো পাওয়া যায়। চর্যাপদের সবচেয়ে বেশি পদের রচয়িতা কারা? আমরা এইমাত্র যে বলে এসেছি যে তা বেশি পদের রচয়িতা হচ্ছে কানহুপা। উনি টোটালি 13টি পদ রচনা করেছেন। সেটা হচ্ছে 7, 9, 10, 11, 13, 12, 13, 18, 19, 24। এখানে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, 24 নাম্বার পদটা কিন্তু পাওয়াই যায়নি, একেবারে পুরো সেট ধরে পাওয়া যায়নি। 24 নাম্বার পদটা কি হয়েছে বলো তো, একেবারে সেট ধরে পাওয়া যায়নি। ওকে, যে কানহুপার পদটা পাওয়া যায়নি। আর অর্ধেক যেটা, সেটা অর্ধেকের যে পাওয়া গেছে সেটা হচ্ছে 23 নাম্বার।
23 নাম্বার আইটেমটা কিন্তু অর্ধেক পাওয়া গেছে, আর বাদ বাকি যে কটা ছিল পাওয়া যায়নি সেগুলো পুরোটাই পাওয়া যায়নি। 36, 40, 42, 45, 8 এই তো আর কি বিষয়। তো এর মধ্যে 48 এবং 42 সম্ভবত পাওয়া যায়নি, 50টাও পাওয়া যায়নি। এগুলো আমরা দেখলেই বুঝতে পারবো আস্তে আস্তে। এখন একটু দেখি, চর্যায় যারা পদ রচনা করছেন তাদের প্রত্যেককে কি বলা হয়? মহাসিন্ধু বলা হয়। আমরা এর মাঝখানে কিছু জেনে এসেছিলাম আগে থেকেই, সেটাই আমরা এখানে যাচ্ছি যে চর্যাপদের প্রথম পদের রচয়িতাকে, প্রথম পদের রচয়িতা হচ্ছে লুইপা। তিনি টোটাল কয়টা পদ লিখেছেন? তিনি টোটাল 2টা পদ লিখেছেন। তা হচ্ছে 1 নাম্বার পদটা লিখেছেন আর হলো 29 নাম্বার পদটা লিখেছেন। হরপ্রসাদ শাস্ত্রীর মতে তিনি রাঢ় অঞ্চলে থাকেন। তাহলে এখানে হরপ্রসাদ শাস্ত্রীর মতে কি রাঢ় অঞ্চলে থাকেন এই লুইপা। বাঙালি কবি, অঞ্চলের বাঙালি কবি হিসেবে পরিচিত হচ্ছে কি মোহাম্মদ শহীদুল মধ্যে তিনি সবরপার শিষ্য। তাহলে এখানে কি তিনি কার শিষ্য? সবরপার শিষ্য ছিলেন হচ্ছে লুইপা। লুইপাকে আদি চর্যাকার হিসেবে ধরে নেওয়া হয়। এখন চর্যাপদে বিভিন্ন পদ রয়েছে, তাই না? তা পদের মধ্যে প্রথম পদটা কি? এটা কিন্তু প্রথম যে কোনো কিছুই গুরুত্বপূর্ণ হলে চর্যাপদের প্রথম পদটাও কি গুরুত্বপূর্ণ। তো সেটা ছিল হচ্ছে কি চঞ্চল চিয়ে বৈঠাকাল, অথবা কা আ তরুবর পঞ্চবিডাল, কা আ তরুবর পঞ্চবিডাল, আর হচ্ছে চঞ্চল চিয়ে বৈঠাকাল। চর্যাপদের কোন ছন্দে লেখা? চর্যাপদ হচ্ছে আমাদের মাত্রাবৃত্ত ছন্দে লেখা। কোন পণ্ডিত চর্যাপদের টিকাগুলোকে টিকাগুলোর মাধ্যমে ব্যাখ্যা করেন? এটা হচ্ছে মুনিদত্ত। মুনিদত্ত কি করছে? টিকা করেছে। চর্যাপদের তিব্বতী অনুবাদকে, এরপরে আমাদের আরেকটা পয়েন্ট যেটা মনে রাখতে হবে, তিব্বতী অনুবাদের কথা। তিব্বতী অনুবাদ করেন হচ্ছে কীর্তিচন্দ্র। তিব্বতী অনুবাদ করে কে? কীর্তিচন্দ্র। অর্থাৎ 1838 সালে প্রবোধ কুমার বাগচি এটি আবিষ্কার করেন। তাহলে এই যে কীর্তিচন্দ্র তিব্বতী ভাষায় যে চর্যাপদ লিখেন সেটা 1938 সালে আবিষ্কার করেন হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদের অন্যান্য পদকর্তা কে কয়টি পদ রচনা করেছেন? সেক্ষেত্রে দ্বিতীয় জন হচ্ছে 13টি পদ তো কানহুপা, তারপরে দ্বিতীয় পদটি হচ্ছে বুসুকুপা। উনি টোটাল 8টি পদ লিখেছেন। বুসুকুপাকে বাঙালি কবি বলা হয়। উনি লিখেছেন 8টি পদ। আর আমাদের সরহপা 4টি, কুক্কুরিপা হচ্ছে কি মহিলা। একমাত্র মহিলা কবিকে, এখানে একমাত্র মহিলা কবির নাম হচ্ছে কুক্কুরিপা। কুক্কুরিপা হচ্ছে কি লুইপা কিন্তু একজন ছেলের নাম। তো যাই হোক, এখানে কুক্কুরিপা হচ্ছে কি 3টি পদ লিখেছেন। লুইপা, সবরপা, শান্তিপা, এই 3জন ব্যক্তি মাত্র, বেশি না। হ্যাঁ, এরা মোট 2টি করে পদ লিখেছেন। এখন যে বিষয়টা, অবশিষ্ট পদকর্তাগণ একটি করে পদ রচনা করেন। লারিডম্পিপার নাম পাওয়া গেলেও তার কোনো পদ পাওয়া যায়নি। চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি এবং কি কি? চর্যাপদে প্রবাদ বাক্য ছিল 6টি। যথা 6টি যথার মধ্যে কি? প্রথম কথা, আপনা মাংসে হরিণা বৈরী, এটা 6 নং পদ, লিখেছেন হচ্ছে ভুসুকুপা। তাহলে ভুসুকুপা বলেছে কি আপনা মাংসে হরিণা বৈরী, অর্থাৎ হরিণের মাংস। বৈরী মানে কি? বৈরী মানে হচ্ছে আমাদের শত্রু। তাহলে হরিণের মাংসেই তার জন্য শত্রু। ওকে, হাতে রে কাঙ্কান মালাউ দাপান, এটা হচ্ছে কি সরহ পা বলেছে। সরহ পা 32 নম্বর পদে। হাতের কাকন দেখবার জন্য দর্পণ প্রয়োজন হয় না, এটা হচ্ছে হাতেরে কাঙ্কান। এই যে বিষয়টা মনে রাখতে হবে, হাতেরে কাঙ্কান এর মানে হচ্ছে দর্পণ। যে মালাউ দাপান, দাপান মানে হচ্ছে কি মালাউ দাপান মানে হচ্ছে দর্পণ। আচ্ছা, কাঙ্কান মানে কি? কাঙ্কান মানে হচ্ছে কাকন। ওকে, হারিত ভাত নাহি নীতি আবেশী, এটা বলেছে কি ডেন্ডুনপা। 33 নম্বর পদে ডেন্ডুনপা বলেছে আবেশীর কথা। তাহলে হারিতে ভাত নেহি নীতি নীতি আবেশী, যে নীতি আবেশী মানে হচ্ছে প্রতিদিন কি প্রেমিকেরা এসে ভিড় করে। দুহিল দুধু কি বেন্টে সামায়, এটাও বলে কে? ডেন্ডুনপা। এটা হচ্ছে 33 নাম্বার পদে। যেমন দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়? ওকে, এরপরে রয়েছে বর শোন গোহালি কি মুখ দুঠত বলেন দে, সরহপাত।
দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এই যে যে গোহালি, এই গোহালি দ্বারা বুঝতে হবে গোয়াল ঘর, যেটা শূন্য গোয়াল ভালো, ঘর শূন্য, এই যে শূন্য বলছে মানে শূন্য, শূন্য গোহালি, শূন্য গোহালি। কিমো দুঠত বলন্দে, দুঠত বলন্দে মানে হচ্ছে দুষ্টু, দুঠত মানে দুষ্টু, বলন্দে মানে হচ্ছে গরুর চেয়ে শূন্য গোয়াল অত্যন্ত ভালো। অন চাহন্তে অন বিনঠা, এটা বলে কাঙ্কনপা। ৪৪ নম্বর পদ, অন্ন চাহিতে অন্ন বিনষ্ট। ওকে, এর পরবর্তীতে আমরা জানবো হচ্ছে প্রাচীনতম এবং আধুনিকতম চর্যাকার কারা। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি বলেন প্রাচীনতম সবরপা আর আধুনিক ভুসুকুপা, মানে প্রাচীনতম হচ্ছে কি সবরপা আর আধুনিক হচ্ছে কি ভুসুকুপা। তা লুইপার নাম কিন্তু এখানে নাই, তবে সবরপা এবং ভুসুকুপা ও লুইপা বাঙালি কবি হিসেবে পরিচিত। তাহলে বাঙালি কবি কয়জন? 3জন। সবরপা, ভুসুকুপা এবং লুইপা বাঙালি কবি হিসেবে পরিচিত। এখন আমরা তো জানি কানহুপা একজন বিশেষ কবি। তো কানহুপার পরিচয় কি? চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচয়িতা কানহুপা। তিনি 13টি পদ রচনা করেছেন। কানহুপার সহজিয়া তান্ত্রিক বৌদ্ধযোগী। তিনি ধর্মশাস্ত্র এবং সঙ্গীত শাস্ত্র উভয় বিষয়ে দক্ষ ছিলেন। তার শব্দগুলিতে নিপুণ কবিত্ব শক্তি প্রকাশের পাশাপাশি তৎকালীন সামাজিক উপস্থাপিত হয়েছে। এই যে এখানে বাড়তি কথাগুলো দিয়েছে, এগুলো কিন্তু আমাদের দরকার হতো না। তো যাই হোক, এরপর আমরা চর্যাপদের ভাষা সম্পর্কে একটু জানব যে চর্যাপদের ভাষাটা কি। মহামহোপাধ্যায় হরিপ্রসাদ শাস্ত্রীর মতে সান্ধ্য বা সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা বলা হয় যাকে। অর্থাৎ মোহাম্মদ শহীদুল্লাহর মতে তার ভাষার নাম হচ্ছে, আবার কিনা একটা জিনিস খেয়াল করো, সান্ধ্য ভাষা এটা বলে কে? হরপ্রসাদ শাস্ত্রী। কিন্তু বঙ্গ কামরূপী ভাষা এটা বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলতেছে? বঙ্গ কামরূপী ভাষা। বঙ্গ কামরূপী ভাষা কি, সান্ধ্য ভাষাই বা কি? সান্ধ্য ভাষা হচ্ছে না আলো না আধার, কিন্তু বঙ্গ কামরূপী ভাষা কি? বঙ্গ কামরূপী ভাষাও মিক্স আছে। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সান্ধ্য ভাষা নিয়ে যে বিষয়টা শুনলাম জানলাম সেটা কি আসলে, ভাষায় রচিত সাহিত্যটা সম্পর্কে যা দেখি, এখানে হচ্ছে সুনির্দিষ্ট রূপ পায় না এই সান্ধ্য ভাষা। অর্থ একাধিক এবং আলো আধারের মতো। যে ভাষাকে পণ্ডিতগণ সান্ধ্য বা সন্ধ্যা ভাষা বলেছেন। বাঙালি সাহিত্যের প্রাচীন যুগের, আচ্ছা, তাহলে সে ভাষাকে পণ্ডিতগণ সান্ধ্য ভাষা বা বলেছেন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাগীতি বা চর্যাপদ। এই সান্ধ্য ভাষায় বা বঙ্গ কামরূপী ভাষায় রচিত চর্যাপদ বা চর্যাপদের গানের সংকলন বা সাধন গীতি। এটা হচ্ছে মূলত কি, গানের সংকলন অথবা সাধন গীতি, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। সান্ধ্য ভাষা সম্পর্কে চর্যাপদের আবিষ্কারকের নাম কি? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে এখানে আবিষ্কারকে আছে একজন। তার ভাষা হচ্ছে আলো আঁধারির ভাষা। আর কত কালো কত অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না, এই ধরনের কথাগুলোই কিন্তু রয়েছে। এবার হচ্ছে চর্যাপদের ভাষা নিয়ে কে আলোচনা করে। চর্যাপদের ভাষা নিয়ে প্রথমে দেখা যাচ্ছে অনেকেই দ্বিমত প্রকাশ করে। দ্বিমত প্রকাশ করার সময় সুনীতি কুমার চট্টোপাধ্যায় কোনো বেজের ভিতরে যায় নাই, জাস্ট নিরিবিলি গ্রন্থ রচনা করে প্রমাণ দিয়ে দিয়েছেন। গ্রন্থটার নাম ছিল ODBL, যেটা 1926 সালে, অর্থাৎ 1916 সালের 10 বছর পরে 1926 সালে ভাষা নিয়ে আলোচনা করেন, যার নাম হচ্ছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করে কে? তাই ভাষা নিয়ে আলোচনা করে তো সুনীতি কুমার, কিন্তু ধর্মমত নিয়ে আলোচনা কে করে? এই যে, মানে ওনাকে একটা কিছু নিয়ে তো করতে হবে অবশ্যই, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উনি তো ভাষা নিয়ে আলোচনা করছে, তাইলে আমি কি আলোচনা করতে পারি? আমি ধর্মমত নিয়ে আলোচনা করি যে চর্যাপদ আসলে কোন ধর্মের। এটা এবার শহীদুল্লাহ ভেবে চিন্তে বুদ্ধিস্ট মেস্টিক সংস গ্রন্থে এটা লিখেছেন, আলোচনা করেছেন। চর্যাপদের ধর্মমত এখন যে আলোচনা করলেন সেটা আসলে কি ছিল? এটা ছিল প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাগীতি বা চর্যাপদ, যেটা হচ্ছে গানের বা কবিতার সংকলন, অথবা যেটাকে আমরা সাধন গীত, যেটা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেছেন। এতে বিধৃত হয়েছে কি বৌদ্ধ ধর্মের কথা। এগুলো মূলত মহাজন ধর্মশাখার অন্তর্গত। সহজ যান, একটা কথা বললো এখানে যে সহজ যান ধর্মশাখার সাধন গীতি সঙ্গীত। সহজ যান জিনিসটা কি? এখানে ছিল কিছু, এই যে আমাদের বিস্তারিত একটা ব্যাখ্যা দিয়েছে P2A তে।
তো এইরকম আমরা কিছু নাম টাম জেনে রাখি, সহজ যান, ই যান, টান টান, তারপরে আমরা এগুলো কিন্তু উদ্ধার করে ফেলবো যে কি জানলাম। বৌদ্ধ ধর্মের মহাযান, আবার একটা কথা বলছে, মহাযান শাখা, তার মানে এখানে একটা প্রকারভেদ একটা রয়েছে। কালক্রমে যেসব শাখা উপশাখা বিভক্ত হয়েছিল, তারই বজ্রযানের আবার একটা যান বলেছে, বজ্রযানের সাধন প্রণালী ও তত্ত্ব চর্যাপদে বিধৃত। মহাসুখরূপ নির্বাণ লাভ হলো এই যে এই জিনিসটা কি, মহাসুখরূপ নির্বাণ বান হলো চর্যার কি তাহলে সেটা কি ভুসুকুপা বলেছেন, কি চলো চর্যা প্রধান তত্ত্ব। এ সম্পর্কে চর্যাকার ভুসুকুপা বলেছেন, সহজানন্দ মহাসুহলীলে চর্যাপদের বৌদ্ধ ধর্মের মূলগত ভাবনার অনুসারী হলেন। এখানে প্রাধান্য লাভ করেছে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম। এইগুলো রয়েছে। এখন চর্যাপদের ভাষা সম্পর্কে বিতর্ক নিয়ে কিছু জানাশোনা করি। ভাষা নিয়ে তো প্রথমে বিতর্ক কিভাবে শুরু হয়, বাংলা সাহিত্যের কিছু জানা কথা পুনরায় আবার রিভিশন হচ্ছে। যে একমাত্র নিদর্শন যেটা হচ্ছে কি চর্যাপদ, তার চারটি নাম, চর্যাগীতি, চর্যাগীতিকোষ, চর্যাচর্য বিনিশ্চয়। লিখে এটা আবিষ্কার করেন মহামহোপাধ্যায়, তার উপাধি হরপ্রসাদ শাস্ত্রী, 1907 সালে উনি আবিষ্কার করেন এবং সেটা নেপালের রাজদরবারে লাইব্রেরি গ্রন্থাগার, যার নাম হচ্ছে কি রয়্যাল লাইব্রেরি, সেটা আবিষ্কার করে। তো উনি হচ্ছে 1916 সালে সেটা কি করে প্রকাশ করে, বাংলায় সেটা ছিল কি 1923 সাল। এই আইটেমগুলো আমরা মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। কলকাতার বঙ্গীয় একটা পরিষদে সে কি করে আবিষ্কার প্রকাশ করে, তার নাম ছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ, থেকে চর্যাচর্য বিনিশ্চয় এবং ডাকার্ণব, সরাহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, এই চারটি পুঁথি পায়। এই পুঁথি সম্মেলনে কি করে হাজার বছরের পুরানো বাংলা বৌদ্ধগান এবং দোহা নামে একটি প্রকাশ করে, 1916 সালে প্রকাশ করে এই ঘটনা। এখন ঝামেলাটা শুরু হয়ে গেল, যেহেতু হরপ্রসাদ শাস্ত্রী 1916 সালে হাজার বছরের বাঙালি পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গানের দোহা এটা কি করেছে আলোচনা করেছে, এই যে যে এটা প্রকাশিত হওয়ার পর থেকে বিতর্কটা মূলত শুরু হয়ে যায়, অর্থাৎ ভাষা নিয়ে বিতর্ক শুরু হয়। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ গ্রন্থটিকে প্রাচীন বাংলার নিদর্শন বলে দাবি করলে তখন হচ্ছে শ্রীকৃষ্ণ মধ্যযুগের যে বিষয়, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে আবিষ্কারক, কে সে আবিষ্কারকের নাম বসন্ত রঞ্জন রায়, যার পদবী হচ্ছে কি বিদবল্লভ, এটা কিন্তু মেনে নেয়নি। কিন্তু সে আর কিছুই বলে না, শুধু অস্বীকার বা মেনে নেয়নি এরকম কিছু করেছে, না না এটা বাংলার হতে পারে না। কিন্তু তখন একটা গ্রন্থে মানে কোনো কথাবার্তা না বলে একটা গ্রন্থের মধ্যে অসম্মতি জানায়। সেই গ্রন্থটি ছিল হিস্টোরি অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। কে জানায়? বিজয়চন্দ্র মজুমদার 1920 সালে। চর্যাগীতি প্রাচীন বাংলা বলতে অস্বীকার করেন, যে না এটা বাংলার না, এটা অস্বীকার করে দেয় 1920 সালে। তাহলে অস্বীকৃত হয় কত 1916 সালে, বাংলা ভাষা নিয়ে কি করে শুরু করে, তারপরে 1920 সালে অস্বীকৃতি জানায়। মাঝখানে একজন প্রথম মানে শ্রীকৃষ্ণ কীর্তনের বসন্ত রঞ্জন বিদবল্লভ এটা অসম্মতি জানায় এবং 20 সালে গ্রন্থে রচনা করে অসম্মতি জানায় বিজয়চন্দ্র মজুমদার। আর তিনি বলেন যে না এটা তো বাংলা ভাষার না, এটা হচ্ছে হিন্দি ভাষার বা অসমীয়া ভাষা অথবা উড়িষ্যা ভাষা, এগুলো হতে পারে, যে বিভিন্ন ভাষাবিদ নিজ নিজ ভাষার আদি নিদর্শন বলে দাবি করতে থাকে, টানাটানি করতে থাকে যে এটা আমাদের সম্পদ, এটা আমাদের সম্পদ, চর্চাপদ নিয়ে। এমন পরিস্থিতিতে একটা সমাধান দেওয়ার জন্য, উদ্ঘাটন করার জন্য, যেটা সবাই টানাটানি করো না আমি দিচ্ছি আলোচনা করে, এই সমাধানটা করে দেয় হচ্ছে 1926 সালে এসে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। উনি করেন কি, একটা তার গ্রন্থ ছিল, সেই গ্রন্থটা হচ্ছে কি ODBL, অর্থাৎ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। সেটা 1926 সালে কি করে, ওই যে প্রত্যেকটা চর্যাপদের প্রত্যেকটা ধরে ধরে, অর্থাৎ দোহা বলির ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ তত্ত্ব, ছন্দতত্ত্ব, চর্যার কবিদের নাম, পদ্মা নদীর নাম উল্লেখ করেছেন। কুসুকুপার 49 নাম্বার পদে কিন্তু পদ্মা নদীর নামও ছিল, যেটা ছিল পাউয়া খাল। এই যে যে এইসব বিষয় ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, এগুলো ধরে ধরে উনি গ্রন্থে সেটা বিশ্লেষণ করেছেন, ভাষাটাকে প্রাচীন বাংলার আদি নিদর্শন হিসেবে গ্রহণ করেন।
এইটার পরে আর কোনো কেউ কথা বলতে পারেনি যে না না ঠিক আছে, আসলে বাংলার সম্পদ এটা। 1927 সালে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিস থেকে প্রকাশিত। উনি আবার কি করেছে, 1 বছরের মাথায় গিয়ে এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাজে না, এটা তো আসলে মূলত বাংলা না, এটা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা। এটা তো বঙ্গ কামরূপী ভাষা থেকে আরো 2-3টা আইটেম আসছে, তারপরে হচ্ছে তার থেকে আবার 2-3টা আইটেম আসছে, সেখানে দেখা যাচ্ছে যে বাংলা ভাষাটা, তার মানে বাংলা ভাষাটা ঠিক চর্যাপদের না, তার আগের আইটেমগুলো কি বঙ্গ কামরূপী ভাষা, বাংলা ভাষা। এই যে কোন ভাষা কি, এটা ভাষার শ্রেণীবিভাগ যদি আমরা জানি, তবে আমরা এটা বুঝতে পারবো যে কোন ভাষা থেকে কোন ভাষার উৎপত্তি আসছে না আসছে। ঠিক আছে, তো অবশ্যই এখানে একটা প্লাস পয়েন্ট, ওই কোচিং গুলো করলে ওখানে ভালোভাবে ব্যাখ্যা দিয়ে দেয়। তো যাই হোক, আমরা করব, আমরা জানবো, একটু জাস্ট ধারণাটা আগে থেকে নিয়ে নিই। বঙ্গ কামরূপী, তারপর সার্বিক দিক বিবেচনা করে আমরা বলতে পারি যে, আবার অথবা আমি ধারণা নিলাম অল্প একটু, এখানে এসে একটু বাড়তি বিস্তারিত জানতেছি, এটা কিন্তু আরো বেশি ভালো ছিল। যাই হোক, পড়তে পড়তে ধারণা পাওয়া যাবে, শুনতে শুনতে যাবে, আমরা সবই করব। তারপর সার্বিক দিক থেকে বিবেচনা করে আমরা বলতে পারি যে এটি সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা, আলো আধারের ভাষা বা মাত্রাবৃত্ত ছন্দে এটা লিখে আছে। তারপরে বলছে কি, নবচর্যাপদ কি, আবার নতুন একটা চর্যাপদ বাইর করছে। নবচর্যাপদের অনুরূপ এটা হচ্ছে কে বাইর করছে, শশীভূষণ দাশগুপ্ত 1963 সালে, অর্থাৎ এই সে আমার বাবার জন্মের সময়। ঠিক আছে, এটা হচ্ছে কি মনে রাখার বিষয়, আমার বাবার জন্মের সময় কি হয়েছে, আমার বাবার জন্মের সময় এই শশীভূষণ দাশগুপ্ত নতুন চর্যাপদ আবিষ্কার করেন। আচ্ছা, তারই ভূমি না তরাই ভূমি থেকে 250টি পদ আবিষ্কার করেন। এই যে জায়গাটার নাম কি, নেপাল, এবং তরাই ভূমি থেকে 250টি পদের আবিষ্কার ও সংগ্রহ করেন। এর মধ্য দিয়ে 100টি পদ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশের উদ্যোগ গ্রহণ করলেও তার আকস্মিক মৃত্যুতে কারণে তার সম্ভব হয়ে ওঠেনি। পরবর্তীতে ডক্টর যখন মারা যায়, এই আকস্মিক মৃত্যুর পরে তো করতে পারে নাই, সে কারণে তখন কি করে, পরবর্তীতে এই ডক্টর সুনীতি কুমার বন্দ্যোপাধ্যায়, আবার কেরা, সুনীতি কুমার না, চট্টোপাধ্যায়, সুনীতি কুমার হচ্ছে চট্টোপাধ্যায়, আর এটা হচ্ছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। কত সালে, তাহলে উনি হচ্ছে 1988 সালে কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ নামে সেগুলোর মধ্য থেকে 98টি পদ সংকলন করে প্রকাশ করেন। এই পদটি চর্যা রচনাকালে 12 থেকে 16 শতকের মধ্যে বলে আলোচনা করা হয়। তাহলে আমরা মোটামুটি নতুন চর্যাপদ সম্পর্কে একটু ধারণা পেলাম। নতুন চর্যাপদের সম্পর্কে বিস্তারিত আলোচনা এবার একটু একটু জানতে চাই, যেটা হচ্ছে বাংলা সাহিত্য ভাষা গবেষণা নিয়ে নিরন্তর চলমান প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপদ প্রকাশের 100 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ফখরুল বিশেষজ্ঞের মতে ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ, এই যে একটা নাম, সৈয়দ ডক্টর মোহাম্মদ শাহেদ চর্যাপদ গবেষণার নতুন মাত্রা যোগ করেন। তার সংকলিত সম্পাদক চর্যাপদের নাম দেয় নতুন চর্যাপদ। নতুন চর্যাপদ মূলত বজ্রযানী দেবদেবীদের আরাধনার গীতি। তাহলে এটা তো বোঝা গেল যে বজ্রজনী নতুন চর্যাপদের কি গীতিটা, কিসের গীতি এটা, এটা হচ্ছে বজ্রজনী দেবদেবীদের আরাধনার গীতি। এই পদ্মগুলো তান্ত্রিক বা নানা দেবদেবীর রূপ ও সৌন্দর্য, মুখ এবং বাহুর বর্ণনা, তাদের আসন, মুদ্রা, দেহভঙ্গি, তাদের আভরণ এবং আয়ুধ ইত্যাদি সম্পর্কিত তথ্য ও বর্ণনা প্রদান করেছেন। এটি 1907 সালে বাংলা একাডেমি, এটি 1907 সালে বাংলা একাডেমি বইমেলা প্রকাশিত, বাংলা একাডেমি বইমেলা প্রকাশিত হয় এবং উৎসর্গ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অ্যারাবিক মাস ইত্যাদি অনেক কথা এখানে রয়েছে নতুন বিষয় নিয়ে। বজ্রযানী মন্দিরে পুঁথি সংগ্রহ করতে গিয়ে রত্নকাজী ব্রহ্মচার্যের নিকট থেকে নতুন চর্যাপদের 2টি সংকলিত পুস্তক সংগ্রহ করেন। এই পুস্তক দুটির পদ ছিল হচ্ছে কি নেওয়ার মিশ্রিত এবং দেবনাগরী অক্ষরে মুদ্রিত। তাহলে দেবনাগরী একটা অক্ষর, আবার হচ্ছে নেওয়ারি মিশ্রিত। নতুন চর্যাপদে যেসব পদ সংকলিত হয়েছে সেগুলো রচনাকাল 8ম থেকে 20 শতক পর্যন্ত। সুতরাং নতুন চর্যাপদ প্রমাণ করে যে চর্যাপদ কেবল প্রাচীন সাহিত্যেরই নিদর্শন নয়, মধ্যযুগেরও এগুলো রচনা অব্যাহত ছিল।
এমনকি 20 শতকেও চর্যাপদ রচিত হয়েছে। সৈয়দ মোহাম্মদ শাহেদ সংকলিত, এই যে শাহেদ লিখেছেন এটা, নতুন চর্যাপদে 335টি পদ সংকলিত হয়েছে। এছাড়া পরিশিষ্ট অংশে রাহুল সংস্কৃতের সংগৃহীত 20টি এবং শশীভূষণ দাশগুপ্তের সংগৃহীত 21টি, জগন্নাথ উপাধ্যায়ের কি সাহিত্য, আরে পড়তেছি এমন করে কে রে? তাহলে এখানে বলছে 37টি সংকলিত হয়েছে। তারপরে সেই হিসেবে এই গ্রন্থে সংকলিত নতুন চর্যাপদের মোট সংখ্যা 413টি। নতুন চর্যাপদের ভূমিকার অংশ হচ্ছে 4টি ভাগ রয়েছে। যেমন প্রথম ভাগে রয়েছে কি নতুন চর্যাপদের সংগ্রহ এবং চর্যাগত গীতি পরিচয়। দ্বিতীয় ভাগে রয়েছে চর্যার বজ্রযানী দেবদেবী এবং নতুন চর্যার আঙ্গিক ভাষা এবং ভূগোল, চর্যাপদের নতুন চর্যা ইত্যাদি অংশ আমাদের এখানে রয়েছে। পরবর্তীতে এটা তো আমাদের এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষা। এর পরবর্তীতে লিখিত পরীক্ষার 200 নম্বর বাংলা থাকবে, সেখানে আমরা কিন্তু অগ্রদূত বাংলা লিখিত বইটি পড়তে পারি। তার আগে আমরা কিন্তু লিখিতের জন্য আমরা চলে যাব লাইভ রিটেনে। আমাদের চর্যাপদ সম্পর্কে বিস্তারিত যেটুকু জানা দরকার ছিল খুঁটিনাটি আমরা সব জেনে গিয়েছি। এর থেকে বেশি কিছু জানার আছে কিনা সেটা আমরা পরবর্তীতে চেক করব। আর এখন আমরা বিগত প্রশ্নগুলো দেখে নেই কি বলেছে। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। এক্ষেত্রে জঙ্গনামা কি চিনি না, রামায়ণ মহাভারত, এটা আমরা দেখব। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ বা নিদর্শন কোনটি, এটাও কি উত্তর হচ্ছে চর্যাপদ। শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের কাব্য, শ্রীকৃষ্ণ বিজয় মধ্যযুগের, শূন্য পুরাণ সব মধ্যযুগের কাব্য। তারপরে বলেছে কি, সরি এগুলো আমরা এইভাবে মার্কিং করব না একরকমের। তারপরে প্রাচীন যুগের একটা একটু দেখে দুই পাবে রাখি, হ্যাঁ আচ্ছা প্রাচীন যুগের এইভাবে উত্তরটা দেবো আর ওইভাবে করবো, হ্যাঁ। প্রাচীন যুগের বাংলার ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে চর্যাপদ। ওকে, চর্যাপদ হচ্ছে শ্রেষ্ঠ নিদর্শন। একটা মিনিট। তারপরে যে বিষয়, চর্যাপদের আত্মভাবনা এবং সাহিত্যিক উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় ঘটেছে যার মাধ্যমে? এটা ঘটেছে হচ্ছে কি সমাজচিত্রের মাধ্যমে। চর্যাপদ হলো মূলত, চর্যাপদ এক প্রকার কি, চর্যাপদ এক প্রকার হচ্ছে গানের সংকলন। চর্যাচর্য বিনিশ্চয়ের অর্থ কি, কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয়। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? চর্যাপদ হচ্ছে সহজিয়া বৌদ্ধদের ধর্মাবলম্বীদের সাহিত্য। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? এটা হচ্ছে আমাদের পাল রাজবংশের আমলে এই চর্যাপদের এই রচনা শুরু হয়। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? এটা হচ্ছে নেপালের রাজগ্রন্থশালা থেকে। চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়েছে পাওয়া যায়? এটা হচ্ছে নেপাল থেকে পাওয়া যায়। বাংলা ভাষার আদি নিদর্শন বা চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? এখানে বাংলা এটা হচ্ছে কত 1907 সালে। এটা কত 1907 সালে হয়। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারককে? এখানে যেহেতু কথাটা বলেছে কি আবিষ্কারক, তাহলে আবিষ্কারক অবশ্যই হরপ্রসাদ মানে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এই ক্ষেত্রে সুকুমার সেন কিন্তু অনেক মতামত দিয়েছেন। হুম, তারপরে তারপরে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এখানে অনেক কিছু ভাষা নিয়ে উনি হচ্ছে কি ভাষা নিয়ে বলেছে, আর উনি হচ্ছে ধর্ম নিয়ে মতামত দিয়েছে। পরবর্তীতে চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? প্রথম প্রকাশিত হয় হচ্ছে এই যে বঙ্গীয় সাহিত্য পরিষদ, যেটা এখান থেকে প্রথম এই হয়। তো শ্রীরামপুর মিশন থেকে আবার অন্য একটা গ্রন্থ, যেটার নাম কি জানতে হবে, ফোর্ট উইলিয়াম কলেজ এশিয়াটিক সোসাইটি। এই 4টা বিষয় সম্পর্কে কিন্তু আমাদের ভালো ধারণা রাখতে হবে। তা আমরা আপাতত জানি চর্যাপদ মূলত প্রথম প্রকাশিত হয় হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদকে সম্পাদনা করেন। এই যে এটা সম্পাদনা করেন হচ্ছে একমাত্র ব্যক্তি শ্রী হরপ্রসাদ শাস্ত্রী। তারপর একটু বানান টানান আবার একটু খেয়াল করে রেখো নামটা, এটা হচ্ছে কি হরিপ্রসাদ না কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী। তো সেক্ষেত্রে অনেক সময় একটু হেজিটেশন ফেলে দিতে পারে, হরিপ্রসাদ শাস্ত্রী দিয়ে দিতে পারে। তো হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের যে গ্রন্থে প্রকাশ করেছিল তার নাম কি? গ্রন্থটার নাম ছিল হচ্ছে কিন্তু
হাজার বছরের যে পুরনো বাংলা যেটা, এই যে এটা হাজার বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা। ওকে, তো এটা কিন্তু মূলত কোনো বাঙালি মানুষ এটা কিছুই করেনি। হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহ করা হয়েছিল কোথা থেকে? উনারটা করেছিল হচ্ছে আহ তিব্বত এবং নেপাল থেকে। বাংলার সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে কোনটা? এখানে কিন্তু চর্যাপদ দেয়নি, এমনটা হতে পারে। ৪টা চর্যাপদ মানে আইটেম কিন্তু পাওয়া গিয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে চর্যাপদ, আর একটা হচ্ছে দোহা কোষ। ঠিক আছে? দোহা কোষটা এটার উত্তর। সেক্ষেত্রে ডাকার নব, খ্রিস্টপাদের দোহা, হুম, যেটাকে কাহ্নুপাদের দোহাও বলে, আর একটা ছিল হচ্ছে সরহপাদের দোহা। তো চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য? এটা হচ্ছে আমাদের আদি যুগের কাব্য, মধ্যযুগের কাব্যগুলো আদি যুগের একটি কাব্য। চর্যাপদ একমাত্র একটাই কাব্য, সেটা হচ্ছে আদি যুগের। কোন সাহিত্য কার্যের জন্য বা কর্মের জন্য সান্ধ্য ভাষা প্রয়োগ করা হয়েছে? দেখো সান্ধ্য ভাষা কিন্তু চর্যাপদের জন্য প্রয়োগ করা হয়। আরও বঙ্গ কামরূপী ভাষা ইত্যাদিও রয়েছে। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল, এখানে দেখো অনেকগুলো বলেছে, সপ্তম থেকে শতক বলেছে। একটু খেয়াল করো, এখানে যে রচনাকাল বা যেটা বলে শতক যদি বলে থাকে, তাহলে কি করতে হবে? দ্বাদশ শতকের শেষ, চতুর্দশ শতকের শেষের কথা কিন্তু বলেছে একটা, সেটা হচ্ছে কত? দশম থেকে, অর্থাৎ দশম থেকে চতুর্দশ শতকের একটা পাওয়া যেতে পারে। কিন্তু আদি ধর্মগ্রন্থ চর্যাপদের রচনাকাল ছিল হচ্ছে সপ্তম। ঠিক আছে, সপ্তম থেকে কত, এটা বলতে হবে। আচ্ছা, চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদের ছন্দ হচ্ছে কোথায় আমাদের? চর্যাপদের ছন্দটা হচ্ছে আমাদের মাত্রাবৃত্ত ছন্দ। তারপরে হচ্ছে কি, প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন? এখানে যদি 24 থাকতো 24, কিন্তু যদি আমাদের বলে তাহলে সেটা হচ্ছে কত, 25। চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? এখানে আমাদের দেখো এই 23টি কিন্তু আর আবার দেওয়া নেই, প্রশ্ন কিন্তু সেম। সেক্ষেত্রে আমাদের কতজন কবির রয়েছে, সেটার উত্তর হচ্ছে কত আমাদের, 24টি। যে বাংলা সাহিত্যের আদি কবি কে? এখানে রয়েছে কানহুপা, টেন্ডুল বা বসুকুপা। এখানে আদিকবি যদি বলে, তাহলে একটু খেয়াল করি, আদিকবি হচ্ছে আমাদের লুইপা। আর চর্যাপদের আদিকবি কে? আবারও বলছে, আবারও আদিকবির কথা বলেছে, তা আবারও সেম, আদিকবি হচ্ছে আমাদের লুইপা। হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদিকবি বলে মনে করেন? উনিই তো বলেছিলেন আদিকবি হচ্ছে কি, লুইপা। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গিয়েছে, এখানে যে বিষয়টা দেখো খেয়াল করে, এখানে বলছে কিন্তু সবচেয়ে বেশি চর্যাপদ। তো সবচেয়ে বেশি চর্যাপদ কার? সবচেয়ে বেশি চর্যাপদ হচ্ছে আমাদের কানহুপার। ওকে। তারপরে বলছে কি, চর্যাপদ রচনার সংখ্যাধিক্যে দ্বিতীয় স্থান, এই যে যে বিষয়টা, সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানে অধিকারীকে? সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের ভুসুকুপা। সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের ভুসুকুপা। কোন কবি নিজেকে বাঙালি, মানে নিজেই নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? এটা বাঙালি নিজেকে পরিচয়, বাঙালি হিসেবে পরিচয় যে দিয়েছেন, পরিচয় দিয়েছেন হচ্ছে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে কি, বসুকুপা। সান্ধ্য ভাষা সাহিত্য কর্মের সঙ্গে যুক্ত, উনি বেশি কিছু না, উনি হচ্ছে কি চার্যপদ এর সাথে জড়িত। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে, নিদর্শনের পদ কয়টি? 50টি অথবা 51টি? তো যদি নিদর্শনের চর্যাপদের পদ কোনটি, চর্যাপদের পদ সংখ্যা যদি বলে, তাহলে উত্তর হবে আমাদের 50টি। এখন কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গিয়েছে? এখানে বলছে কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গিয়েছে। তাহলে খণ্ডিত আকারে যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের 23 নাম্বার পদ। ঠিক আছে, 23 নাম্বার পদটা হচ্ছে আমাদের খণ্ডিত আকারে পাওয়া যায়। চঞ্চল চিয়ে পৈঠাকাল কোন কবির চর্যাংশ? এটা হচ্ছে প্রথম যে লেখে, সেটা হচ্ছে লুইপা। অর্থাৎ এটা হচ্ছে কি, চর্যা চিয়ে পৈঠাকাল, এটা হচ্ছে চর্যাংশ, প্রথম চর্যাংশ। এটা হচ্ছে কি প্রথম চর্যাংশ। এটা হচ্ছে কার? লুইপার, কারণ উনি হচ্ছে কি আদি কবি, প্রথম কবি, প্রথম পদটি হচ্ছে হলো উনি, 1 নাম্বার পদটা কি লিখেছে উনি।
টালত মোর ঘর নাহি পারবেশী হাড়িতে ভাত নাহি নীতি আবেশী। চর্যাপদে চরণ দুটিতে কি বোঝানো হয়েছে? দারিদ্র ক্লিষ্ট। এখানে যে কষ্টটা, এখান থেকে আমাদের বোঝানো হয়েছে কি? দারিদ্র কষ্টের যে জীবন চিত্র সেটা। তারপরে আমরা একটু খেয়াল করি, আপনা মাংসে হরিণা বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে কি চর্যাপদ সাহিত্যের। এটা কোন সাহিত্যের অন্তর্গত যদি বলে, তাহলে সেটা হচ্ছে আমাদের কি চর্যাপদ সাহিত্য। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত চর্যাপদ, এটা দেখো গুরুত্বপূর্ণ একটা কথা। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত, এটা প্রথম প্রকাশ করেন কে? এটা প্রথম প্রকাশ করেন হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। তারপরে দেখো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি? এই যে যে ব্যক্তিটা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা, এখানে ভাষাটাকে কিন্তু উনি বলেছিল ব্রজবুলি ভাষা। সরি, ব্রজবুলি ভাষা না, আমি ভুল বলেছি। আহ, উনি বলেছিল হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা। ব্রজবুলি ভাষা আবার আর একটা কাহিনী। জগা খিচুড়ি ভাষা এখানে দেখা যাচ্ছে, সান্ধ্য ভাষা দেখা যাচ্ছে। সান্ধ্য ভাষা কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেনি, সান্ধ্য ভাষা কিন্তু উনি বলেনি। ব্রজবুলি ভাষাও কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেনি। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেছেন? এই দেখো, এখানে টিকার কথা বলা হয়েছে। টিকার মাধ্যমে যদি কেউ ব্যাখ্যা করে থাকে, তাহলে সেই টিকাকার হচ্ছে আমাদের মুনি দত্ত। চর্যাপদ হলো একগুচ্ছ সাধন সঙ্গীত। চর্যাপদ কি? মূলত সাধন সঙ্গীত। কোন ব্যক্তি সম্প্রতি চর্যাপদ আবিষ্কার করেন? আবিষ্কারক, এই যে আবিষ্কারক হচ্ছে কিন্তু ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। আবিষ্কার করেন, এখানে কি বলছে একটা খেয়াল করো, নামটা মনে রাখতে হবে। শুধু চর্যাপদ পড়লে হবে না, এখানে কিন্তু একটা কথা বলছে নতুন চর্যাপদ। ওকে, তাই আমাদের কিন্তু নতুনের দিকে একটু নজর দিতে হবে। তো নতুন চর্যাপদের যদি নাম বলে, তাহলে সরাসরি কি নাম? শাহেদ। শাহেদ হচ্ছে কি আমাদের এই নতুন চর্যাপদ আবিষ্কার করেন। হরপ্রসাদ শাস্ত্রী দিলেই কিন্তু কি সেটা মারাত্মক রকমের ভুল। হরপ্রসাদ শাস্ত্রী কি মারাত্মক রকমের ভুল। এখানে যে বিষয়টা, চর্যাপদ কোন ধর্মমতের কথা আছে? চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? চর্যাপদে কেবলমাত্র ধর্মমতের কথা যদি বলে, তবে সেটা বৌদ্ধ ধর্মমতের কথা আছে। উল্লেখিতদের মতে কে প্রাচীন যুগের কবি নন? কে প্রাচীন যুগের কবি নন? প্রাচীন যুগের কবি নন হচ্ছে রমণীপাদ। চর্যাপদের টিকাকারের নাম কি? চর্যাপদের টিকাকারের কথা যদি বলে, তাহলে সেটা হচ্ছে মণি দত্ত। মীননাথ এডিকার কাটা, হরপ্রসাদ শাস্ত্রী কাটা। প্রবোধচন্দ্র বাগচি, উনি হচ্ছে মানে মতবিরোধ করে, ভাষা নিয়ে মতবিরোধ করে, ঠিক আছে। ওকে, তাহলে যে বিষয়টা, বাংলা ভাষার প্রথম কবিতা, এই যে খেয়াল করে এখানে কি বলছে, প্রথম কবিতা সংকলিত হচ্ছে চর্যাপদ। রুখের তেন্তুইলে কুমিরে খায়। তেন্তুইল, এখানে কি বলছে? তেন্তুইল অর্থ কি? গাছের তেঁতুল কুমিরে খায়। উত্তরটা হচ্ছে কি আমাদের মূলত উম, 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 গাছের তেঁতুল কুমিরে খায়। এইখানে যে বিষয়টা আমরা যদি একটু খেয়াল করি, যে রুখের কথাটার অর্থ হচ্ছে আমাদের গাছ, এবং তেঁতুল অর্থাৎ সরাসরি তেঁতুল। কুমিরে খায় তো কুমিরে খায়, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। চর্যাপদের রচনার উদ্দেশ্য কি ছিল? ধর্মচর্চা। উদ্দেশ্য ছিল মূলত কি? ধর্মচর্চা।
আর এভাবেই কিন্তু আমাদের সমাপ্ত হলো, সরি, সমাপ্ত হলো আমাদের প্রাচীন যুগের কাহিনী। ঠিক আছে, এই যা যা পড়লাম আমরা এই বিষয়গুলো আরেকবার যদি রিপিট করি তাহলে কিন্তু আশা করি আর কোনো চর্যাপদ নিয়ে আমাদের আর প্রবলেম থাকবে না। আমাদের আরো 2 দিনের পড়া বাকি আছে, আমরা কিন্তু সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলবো। ঠিক আছে, এরপরে পড়বো মধ্যযুগ, পুরোটাই মধ্যযুগ শেষ করে ফেলতে হবে। আজকের মধ্যে আমরা পুরোটার মধ্যযুগই শেষ করে ফেলবো। ওকে, তাহলে এই ভিডিওটি আজকে এই পর্যন্তই।